দেখে নেব খেলার সময় শিরোনাম। চায়ের রাজ্য সিলেটে এনসিএল টি-20 রোমাঞ্চকর ফাইনাল কাল। শিরোপার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় দর্শক। প্রথমবারের মতো আয়োজিত নারী বিসিএল এ সেঞ্চুরি করে ইতিহাস জ্যোতির। বললেন, টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাংলাদেশের জন্য এটাই প্রস্তুতির আদর্শ মঞ্চ। আমার ভিতরে একটা বিলিভ ছিল যে না, আমি এটা করতে পারবো। ব্যাটিং দেখে আসলে মনে হচ্ছিল না এভাবে আসলে ক্রিকেটটা খেলতে হয়, কারণ আমার তো একদম এক্সপিরিয়েন্স ছিল না। সো ওদের ব্যাটিং দেখে কাইন্ড অফ ইন্সপায়ার হয়েছে। এবং নানা অব্যবস্থাপনা আর দায়সারা আয়োজনে দীর্ঘ 7 মাস পর মাঠে গড়ালো হকি। প্রচারণার অভাব ও ফেডারেশনের উদাসীনতায় কমেছে দর্শক। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। জুলাই বিপ্লবে শহীদ এবং আহতদের প্রতি সম্মানে এবারের বিপিএল এর 3 ভেন্যুতেই থাকবে আলাদা কর্নার। স্টেডিয়ামের গ্যালারিতে তাদের পরিবারের জন্য থাকবে বসার বিশেষ ব্যবস্থা। সময় সংবাদে জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। মাঠে যাওয়া দর্শকদের আনন্দকে আরও পূর্ণতা দিতে হোম অব ক্রিকেটের পূর্ব পাশের গ্যালারিতে থাকবে জায়ান্ট স্ক্রিনও। 22 গজে বইবে রানের ফোয়ারা। সভাপতি ফারুক আহমেদের নির্দেশে উইকেট বানানো হচ্ছে সেভাবেই। জুলাইয়ের বিপ্লবী চেতনায় এক নতুন বাংলাদেশ, সর্বত্রই পরিবর্তনের ডাক, যে ঢেউ এসে আছড়ে পড়েছে দেশের সবচাইতে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল-এ। টুর্নামেন্টের লোগো, মাস্কট কিংবা উদ্বোধনীতে স্মরণ করা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতহতদের। কিভাবে তাদের আরও সম্পৃক্ত করা যায় বিপিএল-এর সঙ্গে, হচ্ছে সেই পরিকল্পনাও। এবারের বিপিএল-এর 3 ভেন্যু অর্থাৎ ঢাকা, সিলেট আর চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের প্রতি সম্মানে থাকবে বিশেষ কর্নার, যেখানে উঠে আসবে তাদের অবদানের গল্প। গ্যালারিতেও তাদের পরিবার পাবেন বিশেষ সম্মান। জুলাই আগস্টের চেতনার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এবারের বিপিএল জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলেন এবং যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে, আলাদা কর্নার করেছি আমরা। মাঠে আসা দর্শকদের জন্য থাকবে নানা আয়োজন। তবে ঝড়ে শেরেই বাংলার পূর্ব গ্যালারির জায়ান্ট স্ক্রিন ভেঙে যাওয়ায় দর্শকদের কথা চিন্তা করে হচ্ছে বিশেষ ব্যবস্থা। একটা স্টেডিয়ামের জন্য একটা জায়ান্ট স্ক্রিনই যথেষ্ট, বাট যেটা ঝরে পড়ে গেছে সেটার ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি। ম্যানুফ্যাকচার হয়ে, শিপমেন্ট হয়ে, চিটাং পোর্ট হয়ে মিরপুরে আসা পর্যন্ত 3-4 মাসের একটা ব্যাপার। তো এটা অলরেডি ইন প্রসেস। বাই দিস টাইম দর্শকদের আনন্দের জন্য মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বিসিবির উদ্যোগে আমরা একটা রেন্টাল নিচ্ছি, এই যেটা 30 তারিখে খেলা আপনারা দেখতে পারবেন পূর্ব গ্যালারিতে। তবে এত সব আয়োজন ম্লান হবে যদি না বয় রানের ফোয়ারা। ব্যতিক্রম কয়েকটি ম্যাচ ছাড়া রানের খেলা বিপিএল-এ যা অনুপস্থিত ছিল গেল কয়েক আসরেই। তাই তো এবার সভাপতির নির্দেশে উইকেট বানানো হচ্ছে রানের জন্যই। বিপিএল আসলে মূলত রানের খেলা, আর সেই লক্ষ্যেই আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ক্রিকেটের মান, পিচের মান আমরা তৈরি করি। আমরা রান বানিয়ে দেবো, খেলবে তো খেলোয়াড়রা। যেহেতু আমাদের নতুন বোর্ড প্রেসিডেন্ট একটা দিক নির্দেশনা আছে আমাদের প্রতি যে বিপিএলে যাতে প্রচুর রান হয়, স্পোর্টিং উইকেট হয়, তো সেই লক্ষ্যে কাজ করছি। 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল-এ এবারই প্রথম হবে ট্রফি ট্যুর। স্থানীয়দের যার সঙ্গে সম্পৃক্ত করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে এনসিএল টি-20 প্রসঙ্গ। ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ, কোন দলের ঘরে যাবে শিরোপা? এনসিএল টি-20 ফাইনালে নিষ্পত্তি ঘটবে সেই প্রশ্নের। ফেভারিট তকমা এক পাশে ঠেলে 2 দলই ফাইনালে মোমেন্টামের খোঁজে। হেড টু হেডেও সমানে সমান 2 ফাইনালিস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12:30টায়। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। সোনালী ট্রফির পাশে নাইম শেখ আর আকবর আলী আন্ডারডগ হলেও যাদের নেতৃত্ব যোগ্য দল হিসেবে ফাইনালে তুলেছে মেট্রো আর রংপুরকে। এখন অপেক্ষা শ্রেষ্ঠত্বের। বিজয়ের মুকুট কার মাথায় উঠবে এমন প্রশ্নে সাবধানী 2 অধিনায়ক। টি-20তে আমার মনে হয় না যে বড় টিম ছোট টিম বলে কোনো কথা আছে, কারণ টি-20তে খুব অল্প সময়ের খেলা, মোমেন্টাম যারা ধরে রাখতে পারবে তারাই আসলে ভালো রেজাল্ট করবে। ছোট টিম বড় টিম নাই, টি-20তে মোটামুটি সব টিমই আপনি ইন্ডিভিজুয়াল ডেতে যারা ভালো খেলবে মাঠে তারাই রেজাল্ট পাবে। 8 দলের টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ হারের তালিকায় সমানে সমান ঢাকা আর রংপুর। ওই হারটাও এসেছে একে অন্যের বিপক্ষে। 2 ফাইনালিস্টের তৃতীয়বারের সাক্ষাতের আগে তাই একে অন্যের দুর্বলতাও জানে। সে কথা মাথায় রেখেই তারা লাক্কাতুরায় নামবে শিরোপা অভিযানে। ওর দিক থেকে আমার টিম নিয়ে ক্লিয়ার, ও জানে যে আমার স্ট্রেন্থ কোথায়।
আমিও ডেফিনেটলি জানি যে ওর স্ট্রেংথ কোথায়, তো চেষ্টা থাকবে ওই জায়গাটাতে রাইট ডেলিভার করার জন্য। অবশ্যই আমরা আমাদের স্ট্রেংথ এবং উইকনেসের জায়গাগুলো জানি, তো চেষ্টা থাকবে ওই মাঠে প্রপার এক্সিকিউট করার। যদিও ফাইনালের আগে বড় চিন্তার কারণ সিলেটের উইকেট টানা খেলায় কিছুটা ছন্দ হারিয়েছে, তবে মাঝে বিরতি থাকায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা দুই অধিনায়কের। ফাইনালে দর্শক খরাও কাটবে বলে বিশ্বাস তাদের। আজকে খুব ভালো রোল উঠেছে, তো আমি হোপফুল যে আরেকটু ভালো বেটার উইকেট আমরা পাবো এবং মানে আরেকটু ভালো স্কোর হবে। আশা থাকবে অবশ্যই, যেহেতু ফাইনাল গেম, যদি কিডসগুলো যদি চলে আসে তাহলে আমার মনে হয় যে অনেক তারাও এনজয় করতে পারবে, আমাদের জন্য আমরাও খেলে আরেকটু উপভোগ করতে পারবো খেলাটা। প্রথম দল হিসেবে ফাইনালে ওঠায় রংপুর বিশ্রাম পেয়েছে 2 দিন। অন্যদিকে টানা 2 ম্যাচ খেলে একদিনের বিরতি শেষে ট্রফির লড়াইয়ে নামতে হবে নাইম শেখদের। প্রায় 13 দিনের মাঠের লড়াই শেষে এখন অপেক্ষা চ্যাম্পিয়নের। ফাইনালে কে জিতবে, ঢাকা নাকি রংপুর, সেই প্রশ্নও এখন সামনে এসে দাঁড়িয়েছে। অপেক্ষা মাঠের পারফরমেন্সে, যেখানে ফাইনালে অপোনেন্টকে বধ করে ট্রফিটা নিজের করে নিতে চায় ঢাকা কিংবা রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। জাতীয় দলের খবর। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আজও 2 ধাপে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের 6 সদস্য। প্রথমে সকাল 9:45টার ফ্লাইটে দেশে আসেন শামীম পাটোয়ারি ও সৌম্য সরকার। এর 1 ঘন্টা বাদে পরের ফ্লাইটে দেশে ফেরেন রিশাদ হোসেন, রিপন মণ্ডল, তানজিম সাকিব ও শেখ মেহেদি। বিমান থেকে নেমে সিলেটের ডোমেস্টিক ফ্লাইটে সাকিব উড়াল দেন নিজ বাড়ির উদ্দেশ্যে। বিমানবন্দর থেকে খুলনার পথে রওনা দেন শেখ মেহেদিও। এছাড়া আজ বিকেলে দেশে ফেরার কথা ছিল উইন্ডিজ সিরিজের টি-20 দলের অধিনায়ক লিটন দাসের। এর আগে গতকাল 2 ধাপে দেশে আসেন তাসকিন, জাকির, নাহিদ রানা সহ মোট 7 ক্রিকেটার ও সহকারী কোচ সালাউদ্দিন। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। লাল সবুজদের পরের 2টি ম্যাচ যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে 24 এবং 27 ফেব্রুয়ারি। 2টি ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 19 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট, আর ফাইনাল হবে 9 মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ, এমন প্রশ্ন উঠলে আশার পালে খুব একটা হাওয়া লাগার কথা নয়। কারণ আগামী বছরের শুরুতে এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই লাল সবুজের। ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজে ওরা হয়েছে হোয়াইট ওয়াশ। সেই স্মৃতি নিয়েই হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। বহু নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঠিক করতে পেরেছে পিসিবি। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে পাকিস্তান। পরের দিনই মাঠে নামবে বাংলাদেশ। শুরুতেই হাইব্রিড মডেলের ফরম্যাটে পড়েছে লাল সবুজ, তাই ভারতের বিপক্ষে শান্তদের এই ম্যাচ হবে দুবাই। ম্যাচ শেষ করে পরদিন পাকিস্তান চলে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বের পরের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডকে সামলাবে ফিল সিমন্সের দল। এই গ্রুপে বাংলাদেশের অপর প্রতিপক্ষ পাকিস্তান। একই ভেন্যুতে এই ম্যাচটি মাঠে গড়াবে 27 ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে ক্রিকেট সুপার ক্লাসিকো অনুষ্ঠিত হবে 23 ফেব্রুয়ারি। ভারত পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে দুবাই। একই ভেন্যুতে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের আনুষ্ঠানিকতা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল 4 মার্চ, তবে এই ম্যাচের জন্য রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। শীর্ষ 4-এর প্রথম ম্যাচ যদি ভারত কোয়ালিফাই করে তবে এই খেলা অনুষ্ঠিত হবে দুবাই, আর তা না হলে ম্যাচ হবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল 5 মার্চ। প্রথম ম্যাচে না থাকলেও এই ম্যাচের জন্য আছে রিজার্ভ ডে। বহুল আলোচিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা 9 মার্চ লাহোরে। তবে এজন্য অবশ্যই সেমিফাইনালে বাদ পড়তে হবে ভারতকে। আর যদি টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত টিকে যায় তবে ফাইনাল আয়োজনের সুযোগ হারাবে পাকিস্তান। তখন ম্যাচ চলে যাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এসএম ইকবাল, সময় সংবাদ। নারী ক্রিকেটের খবর। ইতিহাসের অংশ জ্যোতি পিঙ্কিরা। প্রথমবারের মতো আয়োজিত 3 দিনের নারী বিসিএল এর প্রথম রাউন্ড শেষ হলো রাজশাহীতে। আলো ছড়িয়েছেন জাতীয় দলের তারকারা। আসরের প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি। সর্বোচ্চ 153 রানের ইনিংসও খেলেছেন তিনি। এদিকে 48 রানে 7 উইকেট নিয়ে সেরা বোলিং স্পেল নাহিদা আক্তারের। টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাংলাদেশের জন্য প্রস্তুতির আদর্শ মঞ্চ এই বিসিএল, এমনটাই মন্তব্য করেছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। তাদের এই হাসি মুখ দেশের নারী ক্রিকেটের এগিয়ে যাওয়ার গল্প বলে, দেখায় নতুন স্বপ্ন। বাংলাদেশ ক্রিকেট লিগ ঘিরে ইতিহাসের অংশ তারা।
নারী ক্রিকেটে 3 দিনের বিসিএল হচ্ছে এবারই প্রথম। এর আগে 2022-23 মৌসুমে প্রথম আসরে ম্যাচ হয়েছিল 2 দিনের। প্রথম শ্রেণীর ঘরোয়া প্রতিযোগিতা আরও পেশাদার রূপ পাওয়ায় রোমাঞ্চটা স্পষ্ট মেয়েদের মাঝে। এই স্লটটা কিন্তু আসলে আমাদের এইভাবে ইউজ করা হবে সেটা কিন্তু আসলে আমরা চিন্তাও করিনি। সো থ্যাঙ্কস টু বিসিবি, নট অনলি ন্যাশনাল প্লেয়ার্স, বাকি যে বাইরের প্লেয়াররা আছে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার জন্য 3 দিনের দিকে শুরু হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আরেকটু বেটার করলে মেন্টালি ফিজিক্যালি আরও বেশি টাফ হতে হবে এবং নেক্সট ম্যাচে আসলে এই প্লেয়ারগুলো কনসিস্টেন্ট থাকে কিনা সেটাও আসলে দেখার বিষয়। ব্যক্তিগত পারফরমেন্স উচ্ছ্বাস আরও বাড়িয়েছে নিগার সুলতানা জ্যোতির। 3 দিনের বিসিএল এর প্রথম সেঞ্চুরিয়ান তিনি। লঙ্গার ভার্সনে ব্যাটিং এর অভিজ্ঞতাটা তার কাছে বিশেষ। চেষ্টা ছিল যে না, আমি আমার নর্মাল ক্রিকেটটাই খেলি। সো ওই পেশেন্সটা ছিল, আর হচ্ছে আমার ভিতরে একটা বিলিভ ছিল যে না, আমি এটা করতে পারবো। পিঙ্কাপো যেভাবে ব্যাটিং করতেছিল অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ইসমা খুব ভালো ব্যাটিং করতেছিল, তাদের ব্যাটিং দেখে আসলে মনে হচ্ছিল না এভাবে আসলে ক্রিকেটটা খেলতে হয়, কারণ আমার তো একদম এক্সপিরিয়েন্স ছিল না। সো ওদের ব্যাটিং দেখে কাইন্ড অফ ইন্সপায়ার হয়েছে। জ্যোতি একাই নন, সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক তারকা ফারজানা হক পিঙ্কিও। আবার বল হাতে নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস সুমনা দুজনেই শিকার করেছেন 5 উইকেট। জাতীয় দলের ক্রিকেটারদের এমন ফর্ম অধিনায়কের জন্য স্বস্তিদায়ক। ভেরি গুড সাইন যে ব্যাটাররা রান করছে, সেটা ফর্মেট যেটাই হোক না কেন। টোটালি এটা হচ্ছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স এবং এত ওভারেরও কিন্তু বল করার এক্সপিরিয়েন্সও বলারদের খুব কম। সো সেই দিক থেকে আসলে তাদেরকে হ্যাটস অফ। 3 দিনের বিসিএল এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। শহীদ AHM কামারুজ্জামান স্টেডিয়ামে নর্থ ও সেন্ট্রাল জোনের ম্যাচটি ড্র হয়েছে। আর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ইস্ট জোনকে 10 উইকেটে হারিয়েছে সাউথ জোন। 3 দিনের বিসিএল অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে। 2021 সালে টেস্ট স্ট্যাটাস পেলেও ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ নারী দলের। বিসিএল এর এই আসর এলিট ফরম্যাটের জন্য প্রস্তুত হতে সহায়ক হবে বিশ্বাস ক্রিকেটারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ। অস্ট্রেলিয়া জাতীয় দলে সুযোগ পাওয়াটা স্বপ্ন পূরণের মতো। প্রথমবারের মতো ব্যাগি গ্রিন মাথায় মাঠে নামতে মুখিয়ে আছেন মেলবোর্ন টেস্টের স্কোয়াডে ডাক পাওয়া তরুণ ব্যাটসম্যান স্যাম কনস্টাস। তবে আবেগে গা না ভাসিয়ে নিজের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান এই ক্রিকেটার। এদিকে ভারতের ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিলেন মেলবোর্নের কিউরেটর ম্যাট পেজ। নিয়ম মেনেই ভারত দলকে ব্যবহৃত পিচ অনুশীলন করতে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে বক্সিং ডে টেস্টে এমসিজির উইকেট পেসারদের সাহায্য করবে বলে নিশ্চিত করেছেন কিউরেটর। বয়স এখনও 20 স্পর্শ করেনি। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন মাত্র 11 ম্যাচ। এতেই নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকদের। নেইথান ম্যাক্সওয়েলের টানা ব্যর্থতায় ভারতের বিপক্ষে বাকি 2 টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান স্যাম কনস্টাস। দলের সঙ্গে যোগ দিয়ে এরই মধ্যে অনুশীলনও করেছেন কনস্টাস। বর্ডার গাভাস্কার ট্রফির আগে ভারত ও নির্বাচিত একাদশের বিপক্ষে 2 ইনিংসেই পেয়েছেন রানের দেখা। তাই ভারতের মুখোমুখি হওয়ার আগে বেশ নির্ভারী এই তরুণ। যাদের খেলা দেখে বেড়ে উঠেছেন এমসিজিতে, তাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবেন। কনস্টাসের জন্য এক অন্যরকম রোমাঞ্চ। তবে অজিরা ভিন্ন ধাঁচে গড়া। তরুণ কনস্টাসও তার ব্যতিক্রম নন। জাতীয় দলে ডাক পাওয়ার শিহরণ কাজ করলেও নিজের করণীয় সম্পর্কে জানা এই ক্রিকেটারের। এটা অনেক সম্মানের। ছোট থেকেই আমি এই স্বপ্ন দেখেছি, তবে এটা নিয়ে বেশি কিছু ভাবছি না। ঠিকভাবে প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছি, যদিও সবকিছুই খুব দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু আমি রিল্যাক্স আছি, মুহূর্তটা উপভোগ করছি। আমি বোলারদের উপর চাপ দিয়ে খেলতে পছন্দ করি। এদিকে ভারতের গণমাধ্যম অভিযোগ করেছিল এমসিজিতে রোহিত কোহলিদের ব্যবহৃত পিচে অনুশীলন করতে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, আর স্বাগতিক হিসেবে প্যাট কামিন্সরা পেয়েছেন ভালো পিচ। তবে এই ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন এমসিজির কিউরেটর। বক্সিং ডের মেগা টেস্টের আগে কেমন হবে পিচ সে বিষয়ে একটা ধারণাও দিয়েছেন কিউরেটর ম্যাট পেজ। গেল 2-3 বছর ধরে যে ধরনের উইকেটে খেলা হয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচেও তেমন কিছুই দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে স্পষ্টভাবেই বলেছেন পিচ থেকে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন পেসাররা। গত কয়েক বছর যেমন পিচ ছিল তাতে আমরা খুশি, সেটা পরিবর্তনের কোনো কারণ দেখছি না। এর আগে 3টি টেস্টে 3টি আলাদা ধরনের পিচ হয়েছে। আমরা চাই এখানেও যেন উত্তেজনাপূর্ণই একটা ম্যাচ হয়। পিচ থেকে বোলাররাও যেন সহায়তা পায় সেরকম ব্যবস্থা করছে। আবার বল পুরনো হয়ে গেলে ব্যাটাররা সাহায্য পাবে। গত কয়েক বছর ধরে এখানকার পিচে 6 মিলিমিটার ঘাস রাখা হচ্ছে, তাতে যে ফল পাওয়া গেছে সেটাতে আমরা খুশি। এবারও সেটাই রাখা হচ্ছে। মেলবোর্নে গরমের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, তবে সেটার প্রভাব পিচে পড়বে না বলেই মন্তব্য করেছেন ম্যাট পেজ। 40 ডিগ্রি থেকে তাপমাত্রা 20 ডিগ্রিতে নেমে গেলেও পিচের চরিত্র বদলাবে না বলেও আশ্বস্ত করেছেন এই কিউরেটর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, কিন্তু ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করে আসলে ভারত। বিসিসিআই এর খবরদারি নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এক মিডিয়া সেশনে ভারতকে শাসক বলে আখ্যা দেন স্মিথ হেডরা। ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেট বিশ্বের 3 মোড়ল, কিন্তু খাতা কলমে আসলে মোড়ল কেবল ভারতই। অর্থ প্রভাব কোনো হিসেবেই তাদের ধারে কাছে নেই কেউ। শরীরী ভাষাতেও সে দম্ভ স্পষ্ট ভারতীয় ক্রিকেটারদের। এবারের অস্ট্রেলিয়া সফরে যেন প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের পাল্লা দিচ্ছে তারা। বর্ডার গাভাস্কার ট্রফিতে এমনিতে মাঠেই রয়েছে উত্তাপ। খেলার পাশাপাশি দেখা যাচ্ছে দু দলের প্লেয়ারদের কথার তুমুল লড়াই। মাঠের বাইরেও সেটা টেনে নিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা, বিশেষ করে ইন্ডিয়ানরা। কখনো বিমানবন্দরে বিরাট কোহলি সাংবাদিকদের সঙ্গে জড়াচ্ছেন বাকবিতণ্ডায়, আবার অফিসিয়াল প্রেস মিটে অজি গণমাধ্যমকে ইচ্ছে করে এড়িয়ে গিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন রবীন্দ্র জাদেজারা। এসবের মাঝে বিতর্ক উস্কে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মেলবোর্নে চতুর্থ টেস্টের আগে এক মিডিয়া সেশনে ভারতীয় ক্রিকেট, বিসিসিআই ও আইসিসি নিয়ে কিছু প্রশ্ন করা হয়। সে সময় স্টিভেন স্মিথ ইন্ডিয়ান বোর্ডকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়েও শক্তিশালী বলেন। আবার ট্রাভিস হেড বলেন আইসিসি শক্তিশালী, তবে বিসিসিআই ক্রিকেটের শাসক। একই রকম উত্তর দেন অ্যালেক্স ক্যারি, উসমান খাজারাও। সম্প্রচার সত্ত্ব, স্পন্সর কিংবা মার্কেট, ক্রিকেট থেকে আইসিসির আয়ের একটা বড় অংশ আসে ভারত থেকে, তাই তাদের প্রভাব বেশি থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটি ক্ষেত্রে বিসিসিআই এর মাত্রাতিরিক্ত খবরদারিতে রীতিমতো বিরক্ত অন্যান্য বোর্ড। ভারতকে সুবিধা দিতে মাঠ ও মাঠের বাইরে আইসিসির পক্ষপাতমূলক আচরণের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। কেবল অর্থের কারণে এমন বৈষম্য পেশাদার খেলায় দৃষ্টিকটু এবং একই সঙ্গে আইসিসির দুর্বল কাঠামোর প্রমাণ। বিভিন্ন সময় ভারতের স্বৈর শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশি গণমাধ্যম, সরব হতে দেখা যায় পাকিস্তানিদেরও। আর এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের এমন মন্তব্য যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা হয়েও আইসিসির অসহায়ত্ব। মাকসুম আলম খান, সময় সংবাদ। নানা অব্যবস্থাপনায় সাদামাটাভাবে দীর্ঘ 7 মাস পর মাঠে গড়ালো হকি। পুরুষদের পর এবার নারীদের ঘরোয়া টুর্নামেন্ট আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। এছাড়াও অনূর্ধ্ব-21 হকি দলের জন্য এশিয়ান লেভেলের কোচ আনতে চায় ফেডারেশন। এদিকে খেলা মাঠে গড়ালেও প্রচারণার অভাব আর সংশ্লিষ্টদের উদাসীনতায় কমছে দর্শক সংখ্যা। দীর্ঘ 7 মাসের বিরতির পর মাঠে গড়ালো হকির প্রতিযোগিতামূলক খেলা। ফ্র্যাঞ্চাইজি আসর ও লিগ ছাড়া ঘরোয়া টুর্নামেন্টের হিসেব করতে গেলে অপেক্ষাটা 4 বছরের। নতুন কমিটির অধীনে তড়িঘড়ি করে টুর্নামেন্ট মাঠে গড়ানোর পর এবার ভিন্ন পরিকল্পনা ফেডারেশনের। এবার নারীদের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে 8 দলের অংশগ্রহণে উইমেন্স টুর্নামেন্ট। এছাড়াও অনূর্ধ্ব-21 হকি দলের জন্য নিজেদের স্ট্যান্ডার্ড অনুযায়ী এশিয়ান লেভেলের কোচ আনার পরিকল্পনা হকি ফেডারেশনের। নেক্সট স্টেপ হলো আমাদের আমরা উইমেন্স টুর্নামেন্ট করার প্ল্যান করছি অলরেডি। বিভিন্ন মোটামুটি আমাদের অলরেডি 8টা থেকে 9টা টিম কিন্তু সারা দিছে। খুব সম্ভব ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমাদের টুর্নামেন্ট প্ল্যান করার ইচ্ছা, কিন্তু আমরা স্পন্সর খুঁজতেছি। আশা করি আমরা স্পন্সর পেয়ে যাব। আমাদের চেষ্টা হচ্ছে এমন যদি বাইরে থেকে আমরা কোচ আনি, এমন কোচ যিনি আসেন যিনি আমাদেরকে বুঝতে পারেন এবং উনি আমাদের সাথে যে কমিউনিকেশন যেটা বলে, কোচ অ্যান্ড প্লেয়ারের কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইন্টারপ্রেটারের মাধ্যমে এটা সবসময় সম্ভব না, তো আমাদের ওইটা চিন্তা খুব বেশি মাথায় কাজ করতে। দীর্ঘ বিরতির পর ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ালেও নেই কোনো প্রচারণা, নেই কোনো ক্লাবের অংশগ্রহণও। সঙ্গে আছে স্টেডিয়ামের বাইরের বেহাল দশার প্রভাবও। অপরিকল্পিতভাবে দোকান স্থাপন, ভিক্ষাবৃত্তি সহ নানা ধরনের অনৈতিক কার্যক্রমে খেলোয়াড় ও দর্শকদের পড়তে হয় বিড়ম্বনায়। তবে এ বিষয়ে কোনো দৃষ্টিপাত নেই ফেডারেশন কিংবা এনএসসির। তাতে ক্ষোভ জানান খেলোয়াড় ও দর্শকরা। টোটালি ফেডারেশনের একটা দায়িত্ব ছিল যে ক্লাবগুলোকে নিয়ে আসার, মাঠে নামানোর। তো আমি জানি না এটা ফার্স্ট টুর্নামেন্ট বলে কি ওরা পারছে না। একটা বাধা বলতে পারেন আপনি, কারণ এইসব টুর্নামেন্ট, ডোমেস্টিক টুর্নামেন্টগুলোয় যদি ক্লাবগুলোও যদি টিম করে, তো দেখা যাচ্ছে আমাদের যে বাইরের এনাফ প্লেয়ারগুলো আছে সবাই ওই টিমগুলোতে খেলতে পারে। ক্লাব থাকলে তখন ওই টুর্নামেন্টের গুরুত্বটা বেড়ে যায়। মিনিমাম 2টা ক্লাব খেলে 40টা প্লেয়ার খেলতে পারবে। যখন প্র্যাকটিস আসি পুরোটা স্টেডিয়ামের নিচে, এখন যেমন দোকানপাট আছে ঠিক তেমনই এখানে টোকায়, ফুটপাতে অসহায় যারা ছিন্নমূল মানুষ তারাও এখানে থাকে। অনেক সময় দেখা যায় তাদের বডি মুভমেন্ট দেখেও বোঝা যায় প্লেয়াররাও আমরাও মাঝে মাঝে ভয় পাই। নেশাগ্রস্ত লোকেরা থাকে বা এই হকাররা যে দোকানপাট নিয়ে বসছে, এই সবসময় স্টেডিয়ামটা জ্যাম থাকে, যে ওইখানে যে খেলাধুলা হচ্ছে ওরকম কোনো
পরিস্থিতি বাইরে থেকে বোঝা যায় না। এদিকে বিজয় দিবস টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকেএসপির বিপক্ষে ৮-২ ব্যবধানের জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বরিশালের উজিরপুর উপজেলার ধামরা স্কুল মাঠে শুরু হয়েছে ডাক্তার শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বরিশাল ইয়াং রাইডার্স ক্রিকেট ক্লাব ও টর্কি একাদশ। ১০৭ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে বরিশাল ইয়াং রাইডার্স। সোমবার দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার তানভীর ইসলাম। এ সময় স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় টুর্নামেন্ট। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, খেলাধুলার চর্চা না থাকায় তৃণমূল পর্যায়ে অনেক তরুণ মাদক এবং সমাজ বিরোধী কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এমন অবস্থায় এমন টুর্নামেন্ট তরুণ সমাজকে খেলাধুলায় উজ্জীবিত করবে। আগামীতেও খেলাধুলার বিভিন্ন আয়োজন নিয়ে পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুজা। বরিশাল সহ আশপাশের ৩টি জেলার ৩৪টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ১৫ ওভারে ২৩১ রান করে বরিশাল ইয়াং রাইডার্স। জবাবে ৮ উইকেটে ১২৪ রান তোলে টর্কি একাদশ। চব্বিশের ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকে আজকে দেশ গঠনের ভূমিকা পালন করছেন, প্রত্যেকে আজকে তারুণ্যকে উৎসাহিত করছেন, খেলাকে উৎসাহিত করছেন। সেই লক্ষ্যে আমরা সবাই মিলে একটি ক্রীড়াপ্রেমী দেশ গড়ব, ক্রীড়াপ্রেমী জাতি গড়ব, একইভাবে ক্রীড়াপ্রেমী সমাজ গড়ব। কারণ মাদকের ভয়াবহতা, অন্যায়, অনাচার, অবিচার, ব্যভিচার এগুলো নিরসনে খেলা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিনাজপুরের খানসামায় ফ্লাড লাইটে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট। উপজেলার ভুল্লিরহাট মাঠে আয়োজিত হয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। মধ্যরাত পর্যন্ত হাজার হাজার দর্শক উপভোগ করেন ফাইনাল। ৬ ওভারের ম্যাচে সৈয়দপুর ডাব্লিউ স্মৃতি টিম ৫ রানে এমসিসি দিনাজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল। খেলা শেষে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া দু দলকে পুরস্কার বিতরণ করেন। জমকালো আয়োজনে দিনাজপুরে শুরু হয়েছে উন্নয়ন ফোরাম ভলিবল টুর্নামেন্ট। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিকেলে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পিবিআই অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ। প্রথম খেলায় হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-১ সেটে দিনাজপুর সরকারি কলেজকে হারায়। ভলিবল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা। নিয়মিত এই খেলার আয়োজনের আশ্বাস দেন আয়োজকরা। দিনাজপুর উন্নয়ন ফোরাম আয়োজিত ও দিনাজপুর ইনস্টিটিউটের সহযোগিতায় ভলিবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের রুমা সেনা জোনের তত্ত্বাবধানে পরিচালিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খামতাংপাড়া ফুটবল মাঠে সম্প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে খামতাংপাড়া টাইগার্স একাদশ ও খামতাংপাড়া লায়ন্স একাদশ অংশগ্রহণ করে। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খামতাংপাড়া টাইগার্স একাদশ ৬-৪ গোলে খামতাংপাড়া লায়ন্সকে হারায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চায়ের রাজ্য সিলেটে এনসিএল টি20 রোমাঞ্চকর ফাইনাল মঙ্গলবার। শিরোপার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ঢাকা মেট্রো রংপুর বিভাগ। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। এবং নানা অব্যবস্থাপনা আর দায়সারা আয়োজনে দীর্ঘ ৭ মাস পর মাঠে গড়ালো হকি। প্রচারণার অভাব ও ফেডারেশনের উদাসীনতায় কমেছে দর্শক। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।